ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। সালাম। কেমন আছেন স্যার আপনি? হ্যাঁ, আছি ভালো। তো স্ট্যাটিস্টিক্স এর পরে আমরা আদাব স্যার। হ্যাঁ, গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন বলছিলাম যে এপিডেমিওলজি। আমরা বলছিলাম যে এপিডেমিওলজি বেসিক্যালি হলো আপনার ডিজিজ, স্টাডি অফ ডিজিজ, তাই না? জি রোগ স্যার। বাংলায় বলি আমরা স্টাডি অফ ডিজিজ, রোগটা কেন হচ্ছে, স্লাইডগুলো কিভাবে স্যার হচ্ছে, আমরা গুগল ক্লাসরুমে এবং পাই না। এর আপনার ফ্যাক্টর গুলো কি কি, কি আচরণের কারণে বা কি এনভায়রনমেন্টের কারণে বা কি ভাবে আপনার ডিজিজ হওয়াটা আপনার ইনফ্লুয়েন্সড হয়, সেই বিষয়গুলো হলো যে জানাটাই এতে এপিডেমিওলজির উদ্দেশ্য। জাস্ট আমরা যদি চিন্তা করি অন্যভাবে যে কোন একটা অকারেন্স, যে হ্যাঁ কোন একটা চুরি বা কোন একটা ইনসিডেন্স আপনার ঘটলে পুলিশ ইনভেস্টিগেশন যেভাবে হয়, যে কে করলো, কখন করলো, কিভাবে করলো, প্রমাণগুলো কি, হ্যাঁ এই যে বিষয়গুলো নিয়ে আপনার হলো যে কাজ করে, সেই একই জিনিসটা আপনার এখানে এপিডেমিওলজির ক্ষেত্রে আপনার প্রযোজ্য। কোন একটা রোগ হলে আপনার সেই ডিজিজটা কি, কেন হলো, কিভাবে হলো, এটা যে এই ডিজিজ তার প্রুফ গুলো কি, এই বিষয়গুলো নিয়ে আপনার কাজ করা। আমরা ডেফিনেশনের ক্ষেত্রে বলছিলাম যে শুধুমাত্র আপনার রোগ বিষয়ক তথ্যগুলো জানাই আপনার এপিডেমিওলজির উদ্দেশ্য না। এপিডেমিওলজির উদ্দেশ্যটা হলো আমি যে নলেজটা গেইন করলাম রোগ সম্পর্কে, সেই নলেজটা আমরা অ্যাপ্লাই করব ডিজিজটাকে কন্ট্রোল অথবা প্রিভেনশনের জন্য। এটা টোটাল যে এপিডেমিওলজি ডেফিনিশনের মধ্যে দেখবেন যে লাস্ট লাইনটা এরকম আছে। আমরা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে এপিডেমিওলজিতে আমরা বেসিক্যালি মূল তিনটা জিনিস আসলে বের করি বা ট্রাই টু ফাইন্ড আউট। তিনটা জিনিসের কথা আমরা বলছিলাম। একটা হলো যে আপনার ফ্রিকোয়েন্সি, এই ডিজিজটা আপনার কি পরিমাণ আছে বা কত মানুষ আপনার এফেক্টেড হচ্ছে। এটা আপনার ডিজিজের প্রায়োরিটি বোঝানোর জন্য কোনো একটা কমিউনিটিতে কোন একটা আমরা বলছিলাম যে কোন একটা ডিজিজ হয়তো 5% আপনার এফেক্টেড পিপল, 100 জনের মধ্যে 5 জন একটা ডিজিজ এফেক্টেড, আর আরেকটা ডিজিজে আপনার 100 জনের মধ্যে আপনার হয়তো 15 জন এফেক্টেড। এটা আমরা কম্পেয়ার করতে পারি আসলে কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট বেশি। এটা ইউজুয়ালি আপনার যেটাতে আপনার বেশি মানুষ এফেক্টেড হয় সেখানে আমাদের ইন্টারভেনশন করা প্রয়োজন বেশি। আচ্ছা, এটা বলছিলাম আমরা ফ্রিকোয়েন্সি। আর একটা কথা বলছিলাম আমরা ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ। ডিজিজের আপনার ডিস্ট্রিবিউশনটা কিরকম আমরা বলছিলাম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে একটা ডিজিজের ডিস্ট্রিবিউশন বলতে আমরা বুঝাই যে ডিজিজের আপনার টাইমের সাথে ভেরিয়েশন কিরকম আছে, প্লেসের সাথে আপনার ভেরিয়েশন কিরকম আছে, আর পার্সনের সাথে আপনার ভেরিয়েশন কি আছে, এই কথাগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম গত ক্লাসে। আর লাস্ট অফ অল যে তিনটার কথা আমরা বললাম যে ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন আর ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস এর কথা আমরা বলছিলাম যে ফ্যাক্টর গুলো কি, what are the factors that influence the disease to occur, what are the factors which influence disease to prevent, মানে প্রিভেন্টিভ ফ্যাক্টর গুলো কি আর ডিজিজ হওয়ার ক্ষেত্রে আপনার সহযোগিতা করে, হ্যাঁ এই ধরনের ফ্যাক্টর গুলো কি, এগুলো আপনার আইডেন্টিফাই করা। মেইনলি এই তিনটা বিষয় আমরা বলছিলাম যে আমরা এপিডেমিওলজিতে বের করার চেষ্টা করি, এই তিনটা হলো মেইন। তো আজকে আমরা আলাপ করব যে এই যে বিষয়গুলো যে আমরা বের করব কি প্রসেসে। আমি যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই, আমি যদি ডিস্ট্রিবিউশন বের করতে চাই, আমি যদি ফ্যাক্টর গুলো বের করতে চাই, তাহলে আমার কিভাবে আমি করব, তার জন্য এপিডেমিওলজিক্যাল স্টাডি মেথডস আছে। মানে যে মেথডসে আমি এই যে বিষয়গুলো আমি বের করতে চাই, সেই বিষয়গুলো বের করার জন্য সুনির্দিষ্ট যে মেথডগুলো, এগুলোকে আমরা বলি স্টাডি মেথডস, এপিডেমিওলজিক্যাল স্টাডি মেথডস অথবা স্টাডি ডিজাইন। আজকে আমাদের ক্লাসটা সেই স্টাডি মেথডস নিয়ে। আমরা ডেফিনিশন নিয়ে কথা বলছিলাম, ডেফিনিশনের আপনার পার্ট গুলো নিয়ে, ডিস্ট্রিবিউশন কি, ডিটারমিনেন্টস কি, আর এখানে যে আপনার হিউম্যান পপুলেশন, অ্যাথলেট স্টেটস অর ইভেন্টস ইন স্পেসিফাইড হিউম্যান পপুলেশন। তার মানে আপনার মূলত এপিডেমিওলজি আপনার কাজ করে ডিজিজ অফ হিউম্যান বিইং নিয়ে। আমরা বলছিলাম স্টাডি অফ ডিজিজ, এই ডিজিজ গুলো মূলত কাদের ডিজিজ, হিউম্যান পপুলেশনের ডিজিজ। আচ্ছা,
সেটা নিয়ে কথা বলছি আমরা। আমরা তাহলে স্টাডি ডিজাইনে সরাসরি চলে আসি। তো আমাদের মূল কথা যেটা আমরা বললাম আগে, যে স্টাডি ডিজাইন গুলো আমরা যে সুনির্দিষ্ট যে ডিজাইন গুলো আমরা ব্যবহার করি আমাদের যে এপিডেমিওলজির নলেজ গুলাকে আইডেন্টিফাই করার জন্য, ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেন্টস অফ ফ্রিকোয়েন্সি আইডেন্টিফাই করার জন্য, সেই মেথড গুলাকে আমরা বলি স্টাডি মেথডস অর স্টাডি ডিজাইন। তো এগুলাকে আমরা ক্লাসিফাই করতে পারি, কতগুলো আছে এবং কিভাবে আমরা ক্লাসিফাই করি সেই বিষয়টা সম্পর্কে একটু জানবো। প্রথমেই হলো যে আপনার এই ক্লাস এই স্টাডি ডিজাইন গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। মেইন দুইটা ভাগে হলো যে একটা হলো আপনার অবজারভেশনাল আর একটা আপনার এক্সপেরিমেন্টাল। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের দুই একটা টার্ম একটু জানতে হবে। একটা হলো যে আপনার এক্সপোজার আর একটা হলো যে আপনার আউটকাম। এক্সপোজার হলো যে কোনো একটা রিস্ক ফ্যাক্টরে আপনার এক্সপোজড, হ্যাঁ, যেমন আপনার ধুলাবালিতে আপনার ট্রাফিক যারা কাজ করে তারা রাস্তার ধুলাবালিতে আপনার এক্সপোজ, এটা হলো এক্সপোজার। মানে কোনো একটা রিস্ক ফ্যাক্টরে কেউ এক্সপোজড কিনা, এটা হলো এক্সপোজার। ধুলাবালিতে কেউ এক্সপোজ, যারা আপনার ট্রপিক্যাল রিজিয়নে আছে আপনার সানলাইটে আল্ট্রাভায়োলেট লাইটে তারা আপনার এক্সপোজ, স্কিন ক্যান্সারের সাথে আপনারা আমরা জানি যে আল্ট্রাভায়োলেট লাইটের একটা সম্পর্ক আছে, হ্যাঁ। যারা রেডিয়েশন এরিয়াতে কাজ করে তারা রেডিয়েশনে এক্সপোজ। এক্সপোজার হলো যে আপনার ফ্যাক্টরে আপনার এক্সপোজ কিনা, কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টরে এক্সপোজ কিনা। আর আউটকামটা আমরা বলি যে কোনো একটা ফ্যাক্টরে এক্সপোজড হওয়ার সাবসিকুয়েন্ট আপনার রেজাল্টটা কি। তাহলে খুব কমন সেন্সে বা সাধারণ সেন্সে আপনার এক্সপোজারটা হলো আপনার কোনো একটা কজ আর আউটকামটা হলো তার রেজাল্ট। ঠিক আছে? তাহলে আমরা স্টাডি ডিজাইন গুলোকে মেইনলি আমরা দুই ভাগে ভাগ করে বললাম। একটা হলো যে আপনার এক্সপেরিমেন্টাল স্টাডি আর একটা অবজারভেশনাল স্টাডি। তো এটা আমরা দুইটাকে আমরা ক্লাসিফাই করি কিভাবে? ক্লাসিফাই করি আমরা এভাবে যে আপনার ইনভেস্টিগেটর মানে যে রিসার্চার সে আপনার এক্সপোজারটাকে কন্ট্রোল করতেছে কিনা। একটু এক উদাহরণের সাথে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সপোজারটা মানে যে রিস্ক ফ্যাক্টরে হিউম্যান বিং এক্সপোজড হচ্ছে সেটা যদি আপনার ন্যাচারাল হয়, এটার এক্সাম্পল আমরা দিলাম যে ট্রাফিক পুলিশ আপনারা কাজ করতেছে রাস্তায়, ধুলাবালিতে সে এক্সপোজ, এটা ন্যাচারাল এক্সপোজার। এটা কেউ মানে কোনো রিসার্চার তাকে ধুলাবালিটা এক্সপোজ করে দিচ্ছে না। যে আপনার ট্রপিক্যাল রিজিয়নে আপনার সানবাথ করতেছে, আপনার হলো যে আল্ট্রাভায়োলেট রেতে এক্সপোজ হচ্ছে তার স্কিন, এটাও আপনার ন্যাচারাল এক্সপোজার। এটা রিসার্চার ইনডিউস করে দিচ্ছে না। এখন রিসার্চার ইনডিউস করে দেওয়ার কথাটার মানে কি? যেমন আমি দেখতে চাইতেছি যে একটা ড্রাগ এটা আপনার ইফেক্টিভ কিনা, হ্যাঁ, কোনো একটা যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে আপনার যে রেমডেসিভির আপনার ইফেক্টিভ কিনা। যে করোনা ভাইরাসে আপনার এফেক্টেড হলো তাকে আমি রেমডেসিভির ইনজেকশন দিলাম, আরেকটা গ্রুপে আমি দিলাম না, একটা গ্রুপে রেমডেসিভির দিলাম আরেকটা গ্রুপে দিলাম না। এখানে আপনার এক্সপোজারটা হলো এই ড্রাগটা রেমডেসিভিরটা। এই রেমডেসিভির দেয়াটা আপনার ডিপেন্ড করতেছে ইনভেস্টিগেটরের চাহিদা অনুসারে। রিসার্চার চাইতেছে এটা দেখার জন্য, মানে এই এক্সপোজারটা হলো যে আপনার এই রিসার্চারের ইনডিউসড করা, এটা ন্যাচারাল না। আমি ক্লিয়ার কথাটায়? না বুঝলে প্লিজ বলবেন। তাহলে এক্সপোজারটা যদি আপনার ন্যাচারাল এক্সপোজার হয় তাহলে সেটা হলো যে আপনার অবজারভেশনাল স্টাডি। আর যদি আপনার এক্সপোজারটা আর্টিফিশিয়াল হয় মানে রিসার্চার ইনডিউস করে তাহলে সেটা এক্সপেরিমেন্টাল স্টাডি। এই জায়গাতে এই এই বিষয়টা বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা নেক্সট প্রসিড করব। স্যার কাইন্ডলি আরেকবার একটু বললে ভালো হয়। স্যার বুঝি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকটা একই एग्जांपल আমি দুইবার দিয়ে বলি তাহলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, মনে করেন কেউ সিগারেট খাচ্ছে, হ্যাঁ, আমি দেখতে চাইতেছি সিগারেটের আউটকাম দেখি, সিগারেট খেলে তার কি আউটকাম হয়। তাহলে কেউ আপনার সিগারেট খাচ্ছে, আমি তাকে অবজার্ভ করতেছি যে 2 বছর 5 বছর বা 10 বছর পরে তার আপনার কি কি সমস্যা তৈরি হয়, কি কি ডিজিজ তৈরি হয়। আমরা জানি যে সিগারেটের সাথে আমরা হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার অনেক কিছু রিলেটেড, তাই না? তো আমরা অবজার্ভ করতেছি যে সিগারেট খাচ্ছে এই ধরনের একটা গ্রুপকে আমরা অবজার্ভ করতেছি তার কি কি ডিজিজ ডেভেলপ হয়।
এখানে সিগারেট খাওয়াটা যে খাচ্ছে এটা তার নিজের ইচ্ছায়, ঠিক আছে? আমি শুধু অবজার্ভ করতেছি তার কোনো ডিজিজ ডেভেলপ হয় কিনা। এটা হলো অবজারভেশনাল স্টাডি। এটা বুঝে গেছে? এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখন যদি এমন হয় যে যে যারা সিগারেট খায় না, আমি তাদেরকে এটা ইনডিউস করলাম যে তোমরা প্রতিদিন সিগারেট খাবা, এতটা করে সিগারেট খাবা, আমি তাকে সিগারেট দিলাম, এতটা করে সিগারেট খাবা, আমি তাদেরকে অবজার্ভ করতেছি একটা লম্বা সময় ধরে। সিগারেট খাওয়াটা তার ইচ্ছা অনুযায়ী ছিল না, আমি তাকে ইনডিউস করতেছি যে তুমি প্রতিদিন সিগারেট খাবা, আমি দেখবো যে এটার আলটিমেট ইফেক্ট কত হয়। তার মানে রিসার্চার যদি ইনডিউস করে আপনার কোনো এক্সপোজার, সেটা হলো আপনার এক্সপেরিমেন্টাল স্টাডি। আর রিসার্চারে যদি কোনো আপনার এখানে কোনো ইন্টারভেনশন না থাকে, মানে রিসার্চার এখানে কোনো ইনফ্লুয়েন্স করতেছে না এক্সপোজারে, তাহলে সেটা অবজারভেশনাল স্টাডি। রিসার্চার শুধু অবজার্ভ করবে, দেখবে, পর্যবেক্ষণ করবে, সেখানে কোনো এক্সপোজারের ক্ষেত্রে কোনো আপনার চেঞ্জ আনবে না। এটা হলো আপনার অবজারভেশনাল। আর এক্সপেরিমেন্টাল হলো রিসার্চার যখন এই এক্সপোজারটাকে নিয়ন্ত্রণ করবে, মানে এইটা তোমার খাবা বা এইটা তোমার এই ওষুধটা চলবে, রিসার্চার যখন এটা ইনডিউস করবে, ইন্টারভেন করবে, তখন এটা এক্সপেরিমেন্টাল স্টাডি। এবার বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে বলেন, কারণ প্রতিটা স্টেপের সাথে আরেকটা স্টেপ হলো যে আপনার লিঙ্ক করা। এক জায়গায় যদি আপনি হলো যে না বুঝেন, পরের স্টেপ আর বুঝবেন না। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে আসি। প্রথম কথা হলো আপনার এক্সপোজারটা আপনার নিয়ন্ত্রণ করতেছে কে। এক্সপোজারটা যদি ন্যাচারাল এক্সপোজার হয়, মানে রিসার্চার কোনো হ্যান্ডেল করতেছে না বা ইনফ্লুয়েন্স করতেছে না, তাহলে সেটা অবজারভেশনাল স্টাডি। আর এক্সপোজার যেটা, সেটা যদি আপনার রিসার্চার ইনফ্লুয়েন্স করে, মডিফাই করে, ইনডিউস করে, তাহলে সেটা এক্সপেরিমেন্টাল স্টাডি। এই ঠিক আছে, এবার আসি আমরা অবজারভেশনাল স্টাডির ক্ষেত্রে। আপনার তার মানে অবজারভেশনাল ক্ষেত্রে আমরা বললাম যে রিসার্চার শুধু অবজার্ভ করবে, সে এখানে কোনো এক্সপোজারের ক্ষেত্রে আপনার কোনো রোল প্লে করবে না, তাহলে এটা অবজারভেশনাল। অবজারভেশনাল স্টাডিকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যদি আপনার এটার বেসিসটা হলো আপনার কম্পারিজন গ্রুপ আছে কিনা। যদি কম্পারিজন গ্রুপ থাকে তাহলে এটাকে আমরা বলি অ্যানালাইটিক স্টাডি, আর যদি কম্পারিজন গ্রুপ যদি না থাকে তাহলে সেটা ডেসক্রিপটিভ স্টাডি। আচ্ছা, তো কম্পারিজন গ্রুপ মিন্স কথাটার মানে কি? মানেটা হলো যখন আমরা দুইটা গ্রুপকে কম্পেয়ার করব, তাহলে অ্যাটলিস্ট আপনার দুইটা গ্রুপ লাগবে। আমি যদি কম্পেয়ার করতে চাই, কম্পারিজন গ্রুপ যদি আপনি থাকে, তাহলে অ্যাটলিস্ট আপনার দুইটা গ্রুপ আপনাকে থাকতে হবে। এরকম কম্পারিজন গ্রুপ যদি থাকে, যেমন একটা স্টাডির কথা বলি আমরা, যে কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডিতে আপনার একটা গ্রুপ হলো কেস যাদের ডিজিজ আছে, আরেকটা গ্রুপ হলো আপনার কন্ট্রোল যাদের ডিজিজ নাই, দুইটা গ্রুপ। তাহলে এখানে আপনার কেস গ্রুপের সাথে আমরা কন্ট্রোল গ্রুপের কম্পেয়ার করতেছি। তো যেখানে আপনার কম্পারিজন গ্রুপ থাকবে এটাকে আমরা বলি অ্যানালাইটিক্যাল স্টাডি, আর যেখানে আপনার কম্পারিজন গ্রুপ নাই, থাকবে না, সেটাকে আমরা বলি ডেসক্রিপটিভ স্টাডি। বুঝে গেছে কথাটা? এক হলো আপনার অবজারভেশনাল স্টাডি। অবজারভেশনাল স্টাডি মিন্স হলো রিসার্চারের কোনো আপনার ইন্টারভেনশন নাই, এক্সপোজারকে ইনফ্লুয়েন্স করবে না, এটা হলো অবজারভেশনাল স্টাডি। নেক্সট আসি যে অবজারভেশনাল স্টাডির মধ্যে যদি আপনার কম্পারিজন গ্রুপ যদি না থাকে তাহলে সেটা ডেসক্রিপটিভ স্টাডি, আর যদি কম্পারিজন গ্রুপ থাকে তাহলে সেটা অ্যানালাইটিক স্টাডি। বুঝতে পারছেন কিনা? তাহলে কম্পারিজন গ্রুপ কি থাকবে বা ডেসক্রিপটিভ স্টাডি কি হবে, এই বিষয়গুলো আমরা পরের আলোচনাতে আসবে। অ্যানালিটিক্যাল স্টাডিতে আপনার যেটাতে আমরা বলছি যে কম্পারিজন গ্রুপ থাকবে, সেই অ্যানালিটিক্যাল স্টাডি আপনার তিন ধরনের হতে পারে। এটা আপনার ডিরেকশনটা কোন দিকে এই অনুযায়ী। ডিরেকশনটা যদি আপনার ফরওয়ার্ড হয়, যে এক্সপোজার থেকে আপনার আউটকাম, তার মানে ওই যে আমরা যেটা বলতেছিলাম সিগারেট খাচ্ছে যারা, আমরা তাদেরকে অবজার্ভ করতেছি যে তার কোনো আউটকাম হয় কিনা, এটা হলো ফরওয়ার্ড বা প্রসপেক্টিভ। যদি এমন হয় আমরা একটা গ্রুপ আইডেন্টিফাই করলাম, তার মধ্যে আপনার একটা কেউ সিগারেট খায় কেউ সিগারেট খায় না, তাদেরকে আমরা ফলো আপ করতেছি বছরের পর বছর ধরে, তাহলে এটা আপনার ফরওয়ার্ড স্টাডি বা প্রসপেক্টিভ স্টাডি, বা আমরা আরো স্পেসিফাই করে বলি এটা কোহোর্ট স্টাডি।
কোহর্ট মানে একটা গ্রুপ। আচ্ছা, আর যদি এটা হয় যে এটা আপনার আউটকাম হয়ে গেছে, অলরেডি ডিজিজ হয়ে গেছে, এখন আমি দেখতে চাচ্ছি তার প্রিভিয়াসলি তার রিস্ক ফ্যাক্টরে এক্সপোজড ছিল কিনা, তার এক্সপোজার ছিল কিনা, তার আপনার হাইপারটেনশন হয়ে গেছে, এখন আমি এটা দেখবো সে স্মোক করতো কিনা, কত বছর স্মোক করছে, কোন বয়সে স্মোক শুরু করছে। রিস্ক ফ্যাক্টরটাকে আমরা তার অতীতে যে আমরা খুঁজবো, মানে পিছনে যে, তাহলে অলরেডি আপনার ডিজিজ হয়ে গেছে, এখন আমরা তার পিছনে যে দেখবো যে তার রিস্ক ফ্যাক্টর আপনার ছিল কিনা। এটা হলে, এটা যদি হয় মানে পাস্টে যে আমরা দেখবো, এটা হলো আপনার কেস কন্ট্রোল স্টাডি। ঠিক আছে, দেখেন তাহলে পার্থক্যটা কোন জায়গায়। যে কোহর্ট স্টাডি তাহলে আমরা শুরু করবো কোন জায়গা থেকে? কোহর্ট স্টাডি শুরু হবে কি দিয়ে? কোহর্ট স্টাডি শুরু হবে কি দিয়ে? ফরওয়ার্ডিং, সামনে থেকে পিছনে। কি দিয়ে শুরু করব? কি দিয়ে? কোহর্ট মানে স্যার হ্যাঁ একটা নির্দিষ্ট পপুলেশন যাদের ক্যারেক্টারিস্টিক সেম আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে কোহর্ট আমরা শুরু করব এক্সপোজার দিয়ে। এক্সপোজার দিয়ে দিছে। এক্সপোজার দিয়ে আমরা ভবিষ্যতে দেখব তার আউটকামটা কি হয়। আর কেস কন্ট্রোলে আপনারা দেখেন এখানে আপনার আউটকাম দিয়ে আমরা শুরু করব, মানে তার আউটকাম হয়ে গেছে, ডিজিজ হয়ে গেছে, আমরা পিছনের দিকে যে দেখব তার এক্সপোজার ছিল কিনা, জাস্ট অপোজিট। আচ্ছা, আর লাস্টে যেটা সেটা হলো আপনার ক্রস সেকশনাল অ্যানালাইটিক স্টাডি বলি আমরা এটাকে, যেখানে আপনার সেম টাইমে আমরা দেখি তার এক্সপোজার এবং আউটকাম আছে কিনা, একই সময়ে তার এক্সপোজার এবং আউটকাম আমরা মেজার করি। ঠিক আছে, ডিটেইলস আমরা পরে আসতেছি এর মধ্যে। আচ্ছা, এটা বলে যাই, এটা আজকে আমরা এক্সপেরিমেন্টাল স্টাডি নিয়ে কথা বলবো না। তো আপনার এক্সপেরিমেন্টাল স্টাডির আপনার ভাগ আছে আবার মেজর দুইটা। আপনার র্যান্ডম এলোকেশন, এটা বলতে কি বোঝায় আমরা যে পরের ক্লাসে হলো যে ডিসকাস করব। যদি র্যান্ডম এলোকেশন থাকে তখন এটাকে আমরা বলি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, আর যদি র্যান্ডম এলোকেশন না থাকে তবে নন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল অথবা আপনার কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি। এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ কথা বলবো। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার স্টাডি ডিজাইন এবং তার ক্লাসিফিকেশন, এটার বেসিস গুলো হলো যে একটু ভালো মতো বুঝতে হবে। আপনারা এটা ট্রাই করবেন, বোঝার চেষ্টা করবেন, কোথাও আপনার প্রবলেম হলে এটা আমাকে নেক্সট ক্লাসে বলবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, তাহলে অবজারভেশন স্টাডি যে কথাটা আমরা বলছিলাম যে এক্সপোজারটা ন্যাচারাল, তার মানে যে এক্সপোজ হচ্ছে যে ন্যাচারালি এক্সপোজ হচ্ছে, সাধারণভাবে এক্সপোজ হচ্ছে, কেউ তাকে ইনডিউস করতেছে না এক্সপোজারের জন্য। হ্যাঁ, ইনভেস্টিগেটর ডাজ নট ইন্টারভেইন, ইনভেস্টিগেটর এখানে কোনো আপনার ইন্টারভেইন করতেছে না। একটা প্রশ্ন ছিল জোরে বলেন। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন স্যার, অ্যানালিটিক্যাল স্টাডির মধ্যে যেমন কোহর্ট স্টাডি, তারপর কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল, ডেসক্রিপটিভ স্টাডির মধ্যে এরকম কোনো ক্লাসিফিকেশন? হ্যাঁ, আসতেছি আমরা, আসতেছি আমরা। এক্সপেরিমেন্টাল আর ইন্টারভেনশনাল স্টাডি আমরা যেটা বললাম যে রিসার্চারের আপনার এখানে ইন্টারভেনশন থাকে, রিসার্চার আপনার এক্সপোজারটাকে আপনার নিয়ন্ত্রণ করে, সেটা আপনার এই এক্সপোজারটা আপনার কোনো ট্রিটমেন্ট হইতে পারে। হ্যাঁ, কোনো একটা আপনার হয়তো যে কোনো একটা ডিজিজের একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট দিয়ে এটা চলতেছে, আপনি নতুন একটা ট্রিটমেন্ট বা নতুন একটা সার্জিক্যাল প্রসিডিউর আপনি চিন্তা করলেন, সেটা আপনি অ্যাপ্লাই করে দেখলেন যে বর্তমানে যেটা চলে তার সাথে এটা কোনো আপনার ডিফারেন্স আছে কিনা। যেমন আগে আপনার ল্যাপারোস্কোপি ছিল না, নর্মাল সার্জারি আর ল্যাপারোস্কোপি সার্জারি, এটা আপনার হলো যে ডিফারেন্স করে দেখা গেছে যে আপনার হলো যে নর্মাল সার্জারি দিয়ে আপনার আউটকাম কিরকম হয়, আপনার ল্যাপারোস্কোপি সার্জারিতে আউটকাম কিরকম হয়। তাহলে ট্রিটমেন্টের কম্পারিজন, এটা আপনার এক্সপেরিমেন্টাল স্টাডি। ড্রাগের কম্পারিজন, যে একটা ড্রাগ আপনার এখন চলতেছে একটা ডিজিজের জন্য, আপনি নতুন একটা ড্রাগ কোম্পানি বলতেছে এটা খুবই ভালো, হ্যাঁ, যেটা আপনার ওই যে আমরা তো জানি যে আপনার ওই ট্রায়াল ছাড়া সাধারণত আপনার ড্রাগ আপনার অ্যাপ্রুভ করা হয় না। তো আপনি ওটা দেখতে চাইতেছেন, হ্যাঁ তারা যে বলতেছে এটা ভালো, আসলেই ভালো কিনা। তো এটাও আপনার একটা এক্সপেরিমেন্টাল স্টাডি। আসি এবার ডেসক্রিপটিভ স্টাডি আর অ্যানালিটিক স্টাডি। ডেসক্রিপটিভ স্টাডিতে কি করা হয়, আমরা ক্লাসিফিকেশনটা বললাম, ক্লাসিফিকেশনের সাথে এখন যে বিষয়টা ডেসক্রিপটিভ স্টাডিতে কি করি, অ্যানালিটিক স্টাডিতে কি করি।
ডেসক্রিপটিভ স্টাডিতে কি জন্য করব, অ্যানালিটিক্যাল স্টাডিতে আমরা কি জন্য করব। তো ডেসক্রিপটিভ স্টাডি বেসিক্যালি আপনার ডেসক্রিপশন অফ দ্য অকারেন্স অফ এ ডিজিজ ইন এ পপুলেশন। তার মানে একটা ডিজিজ একটা পপুলেশনে যে আপনার আছে তার অকারেন্স হবে, ফ্রিকোয়েন্সির কথা বলছিলাম, ফ্রিকোয়েন্সি। আর আরেকটা হলো যে আপনার ডিস্ট্রিবিউশন। তাহলে একটা ডিজিজ একটা পপুলেশন কি পরিমাণ আছে এটা যদি আমি বের করতে চাই তাহলে আমি ডেসক্রিপটিভ স্টাডি করব। আরেকটা হলো যে আপনার ডিস্ট্রিবিউশন, আইডেন্টিফাই ফ্রিকোয়েন্সি অফ এ ডিজিজ এন্ড ডিস্ট্রিবিউশন অফ এ ডিজিজ। আর যদি আমি ডিস্ট্রিবিউশনটা বের করতে চাই ডিজিজের, বলছিলাম আমরা যে ডিস্ট্রিবিউশন বলতে আমরা বুঝাইতেছি কি, ডিস্ট্রিবিউশন বলতে আপনার ডিজিজের আপনার টাইমের ডিস্ট্রিবিউশন, তার মানে টাইম অনুযায়ী ডিজিজটা ভ্যারি করে কিনা, সিজন অনুযায়ী ভ্যারি করে কিনা, আপনার লম্বা যে অনেক বছর যাবত কোনো ট্রেন্ড আছে কিনা ডিজিজের, যেটা 10 বছর পর পর একবার করে এপিডেমিক হয় বা 5 বছর পর পর এপিডেমিক হয়, এই ধরনের কোনো ট্রেন্ড আছে কিনা। আর হলো প্লেসের ডিস্ট্রিবিউশন, আমরা বলছিলাম যে ডিজিজটা কি সব জায়গায় আপনার একইভাবে আপনার ডিস্ট্রিবিউট, মানে প্রিভ্যালেন্সটা কি সব জায়গায় আপনার সেম, সব এলাকার মানুষই কি আপনার ওই 5% 100 জনের মধ্যে 5 জন এফেক্টেড হয়, নাকি এক একটা প্লেসে আপনার এক এক রকম, এক একটা পপুলেশনে এক এক রকম, এটা আপনার আমরা দেখি প্লেস ডিস্ট্রিবিউশনে। তাহলে ডেসক্রিপটিভ স্টাডি আমরা করব দুইটা কারণে। আমি যদি করতে চাই যে কোনো একটা এরিয়াতে কি পরিমাণ পপুলেশন কোনো একটা ডিজিজে আপনার এফেক্টেড, তার মানে শতকরা কতজন মানুষ কোনো একটা নির্দিষ্ট রোগে আক্রান্ত একটা নির্দিষ্ট এরিয়াতে, এইটা যদি আমি বের করতে চাই সেটা আমরা করব ডেসক্রিপটিভ স্টাডি। ঠিক আছে? আর যদি আমরা বের করতে চাই যে আপনার ডিস্ট্রিবিউশন, যে টাইম প্লেস পারসন, টাইম প্লেস পারসন যদি আমরা দেখতে চাই ডিজিজের, তাহলে আমরা ডেসক্রিপটিভ স্টাডি করব। আমরা তিনটার কথা বলছিলাম, মনে আছে? আমরা বলছিলাম ফ্রিকোয়েন্সি দেখব, ডিজিজের ডিস্ট্রিবিউশন দেখব, আর ডিটারমিনেন্টস দেখব। তাহলে ডিজিজের আপনার ফ্রিকোয়েন্সি দেখার জন্য, ডিস্ট্রিবিউশন দেখার জন্য আপনাকে অবজারভেশনাল স্টাডি এবং অবজারভেশনাল স্টাডির মধ্যে আপনার ডেসক্রিপটিভ স্টাডির মধ্যে করতে হবে। আসেন এবার অ্যানালাইটিক্যাল। তাহলে এটা খুব সহজ, বাকি যে একটা সেটাই হবে, তাই না? Analysis relationship between health status and other variables to find factors affecting health. আপনার ফ্যাক্টরকে আইডেন্টিফাই করার জন্য, আমি যদি ফ্যাক্টর আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাকে করতে হবে অ্যানালাইটিক্যাল স্টাডি। মানে এই বিষয়ের সাথে এই ডিজিজটা রিলেটেড কিনা, এই বিহেভিয়ারের সাথে এই ডিজিজটা রিলেটেড কিনা। হ্যাঁ, সিগারেট এক্সপোজারের সাথে আপনার ওরাল ক্যান্সার আপনার রিলেটেড কিনা, জর্দা খাওয়ার সাথে আপনার ওরাল ক্যান্সার আপনার রিলেটেড কিনা। আপনি যদি এই ফ্যাক্টরকে আইডেন্টিফাই করতে চান যে এই ডিজিজের সাথে এই ফ্যাক্টর আপনার রিলেট করে কিনা, তাহলে আপনাকে করতে হবে অ্যানালাইটিক্যাল স্টাডি। বুঝতে পারছেন? তাহলে আমরা বলছিলাম যে তিনটা সাধারণত আমরা বিষয় সাধারণত দেখি, তিনটা বিষয়ের কথা আমরা বলছিলাম যে ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ, ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ, আর আপনার ডিটারমিনেন্টস। তো এই তিনটার মধ্যে আপনার দুইটা আপনার ডেসক্রিপটিভ স্টাডি দিয়ে আমরা করি, ফ্রিকোয়েন্সি আর হলো যে ডিস্ট্রিবিউশন। অ্যানালিটিক্যাল স্টাডি দিয়ে আমরা সাধারণত আইডেন্টিফাই করার চেষ্টা করি আপনার ডিটারমিনেন্টস। আর এক্সপেরিমেন্টাল স্টাডির কথা আমরা আগে বলি নাই। এক্সপেরিমেন্টাল স্টাডি দিয়ে আমরা আসলে বেসিক্যালি আইডেন্টিফাই করার চেষ্টা করি কয়েকটা জিনিস। এক হলো যে ড্রাগের ক্ষেত্রে যে ইফেক্টিভনেস, কোনটা, কোন ড্রাগটা আপনার ইফেক্টিভ বেশি, ভ্যাকসিনের ক্ষেত্রে আপনার এটা ভ্যাকসিনটা আপনার ইফেক্টিভ কিনা। থার্ড হলো যে আপনার কোনো একটা আপনার ইন্টারভেনশন, যে আমি একটা প্রোগ্রাম নিলাম কোনো একটা বিষয়ে, সেই প্রোগ্রামের আপনার ইভালুয়েশন করা। সে আপনি একটা কোনো একটা হেলথ সেন্টারের আপনি তাদের হলো যে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনি কিছু পদক্ষেপ নিলেন, সেই পদক্ষেপ নিয়ে এটা আপনার ইফেক্টিভ হয়েছে কিনা এইগুলো বোঝার জন্য আমরা এক্সপেরিমেন্টাল স্টাডি ব্যবহার করি। ড্রাগের ইফেক্টিভনেস, ট্রিটমেন্টের ইফেক্টিভনেস, মেথডস এর ইফেক্টিভনেস, তারপরে আপনার কোনো আপনার ইন্টারভেনশন, যে ইন্টারভেনশনটা আপনার কোনো একটা কোয়ালিটি আমরা দেখতে চাই তার ইফেক্টিভনেস, এগুলো দেখার জন্য আমরা সাধারণত এক্সপেরিমেন্টাল স্টাডি ব্যবহার করি। আচ্ছা, রাহুল যে প্রশ্নটা করছিল যে আপনার যে অবজারভেশনাল স্টাডির মধ্যে আমরা বলি ডেসক্রিপটিভ স্টাডি, আবার বলি আমরা অ্যানালিটিক্যাল স্টাডি। মানে ডেসক্রিপটিভ স্টাডির মধ্যে আবার আমরা
সাথে আমরা আরো স্টাডির কথা বলি। একটা হলো ক্রস সেকশনাল স্টাডি বলি, আরেকটা বলি আমরা ফলো আপ স্টাডি। মানে তিনটা স্টাডি আপনার ডেসক্রিপটিভ স্টাডির সাথে আপনার রিলেট করে। ক্রস সেকশনাল, এটাকে আবার ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ স্টাডিও বলি আমরা। ওই যে আপনার অ্যানালাইটিকে আপনার আছে আবার ক্রস সেকশনাল অ্যানালাইটিক স্টাডি। ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ স্টাডি, শুধু ডেসক্রিপটিভ স্টাডি, ফলো আপ স্টাডি, এই তিনটা স্টাডিকে সাধারণত আমরা ডেসক্রিপটিভ স্টাডির ব্যানারে রাখি, মানে আন্ডারে রাখি। এই যে ক্রস সেকশনাল স্টাডি, এই ক্রস সেকশনাল স্টাডিটা হলো আপনার ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ স্টাডি। আচ্ছা, ডিফারেন্সটা আপনার হলো কোন জায়গায়? আপনার ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ স্টাডিতে সেখানে শুধু আপনার একটা ডেসক্রিপশন থাকবে। ইউজুয়ালি আমরা শুধু ক্রস সেকশনাল স্টাডি যদি বলি বা ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ স্টাডি যদি বলি, এটা সাধারণত আপনার কোনো প্রিভ্যালেন্স স্টাডি, মানে আমরা যে বলছি যে ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ দেখি, সেই ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ দেখার জন্য আপনার ক্রস সেকশনাল স্টাডি। আর যদি আমরা কোনো কম্পেয়ার করি, ফ্যাক্টর আইডেন্টিফাই করার চেষ্টা করি, তখন সেটাকে আমরা বলি ক্রস সেকশনাল অ্যানালাইটিক। আচ্ছা, আমি আর ওখানে যাইতেছি না। মোট কথা হলো ক্রস সেকশনাল স্টাডিটা আপনার ডেসক্রিপটিভ অবজারভেশনের মধ্যে যে ডেসক্রিপটিভ, তার মধ্যে এটা অন্তর্ভুক্ত। আচ্ছা, ক্রস সেকশনাল স্টাডির আরেকটা নাম হলো প্রিভ্যালেন্স স্টাডি। আমরা এই পর্যন্ত যে কথাগুলো বলতেছিলাম যে কোনো একটা পপুলেশনে আপনার কি পরিমাণ পারসন আপনার এফেক্টেড কোনো একটা ডিজিজে, এই যে অংশটা, যে 100 জনের মধ্যে একটা ডিজিজে আপনার কতজন এফেক্টেড, এইটাই আপনার প্রিভ্যালেন্স। যে 100 জন অ্যাডাল্ট পারসন আছে, তার মধ্যে কতজন 100 জন মানে অ্যাডাল্ট পারসন আছে, তাদের মধ্যে শতকরা কতজন আপনার ডায়াবেটিসে আক্রান্ত, এটাই হলো যে ওই এলাকার জন্য প্রিভ্যালেন্স। তো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার, আমরা অনেক সময় তো স্যার এই প্রিভ্যালেন্সটাকে 1000 অথবা লাখেও প্রকাশ করি অথবা মিলিয়নও দিই, সেক্ষেত্রে এটাকে কি বলবো স্যার? সেটা কি প্রিভ্যালেন্স? মানে আচ্ছা, ঠিক আছে, ভালো প্রশ্ন। যে প্রিভ্যালেন্স সাধারণত আমরা মানে নরমালি আমরা এটা আপনার 100-এ আপনার এক্সপ্রেস করি প্রিভ্যালেন্সটাকে। হ্যাঁ, আরেকটা টার্ম আমাদের কাছে আসবে, ইনসিডেন্স। এটা নিয়ে আমরা পরে একসময় কথা বলবো। তো প্রিভ্যালেন্সটা সাধারণত আমাদের হলো যে 100-এই আমরা সাধারণত করি, বাট এটা আপনি 1000-এ বা লাখেও করতে পারেন যদি যেখানে আপনার প্রিভ্যালেন্সটা খুব কম, কোনো ডিজিজের প্রিভ্যালেন্স যদি আপনার খুব কম হয়, তখন সেটাকে আপনি হলো যে ওভাবে করতে পারেন। বাট নর্ম যেটা, মানে সাধারণত যেটা আমরা করি সেটা হলো 100। মানে অনেক পপুলেশন নিয়ে করতে গেলে হয়তো স্যার তখন আমরা প্যারামিটারটাকে একটু বাড়াই দিয়ে, স্যার বলছি যে অনেক বড় পপুলেশনের স্টাডি করতে গেলে তখন হয়তো আমরা পয়েন্ট ভ্যালু যদি কম পাই, সেক্ষেত্রে আমরা হয়তো মিলিয়ন বা লাখ হিসাব করতে পারি স্যার, এরকম কিছু। এটা আপনার প্রিভ্যালেন্সে ইউজুয়ালি না, এটা সাধারণত আপনার ইনসিডেন্সের ক্ষেত্রে। ইনসিডেন্স, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, নেক্সট হলো যে আপনার এটা, যে তার মানে প্রিভ্যালেন্স স্টাডি, তার মানে আমি কোনো ডিজিজের প্রিভ্যালেন্স যদি বের করতে চাই, আমি সোজা ক্রস সেকশনাল স্টাডি করব। It analyzes data collected on a group of subjects on a single point of time. আচ্ছা, এটা হলো যে আপনার বৈশিষ্ট্য কি ক্রস সেকশনাল স্টাডি? বৈশিষ্ট্যটা হলো এটা আপনার তথ্যটা কালেক্ট করে সিঙ্গেল টাইম, মানে সিঙ্গেল টাইম অবজারভেশন বলি, সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, মানে একবারই একজন পার্সনের কাছ থেকে আমরা একবারই তথ্যটা সংগ্রহ করব, তার ডায়াবেটিস আছে কি নাই, ফিনিশ। তার মানে কি? তার মানে তার কোনো ফলো আপ নাই, নেক্সট টাইম আর তার কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করব না। সিঙ্গেল টাইম আপনার তথ্যটা আমরা অবজারভেশন, সিঙ্গেল টাইম অবজারভেশন মানে একবারই তার কাছ থেকে আমরা তথ্যটা সংগ্রহ করব। both exposure and outcome variables are being evaluated at the same time. ক্রস সেকশনের বৈশিষ্ট্য যেটা, আমরা জিজ্ঞাসা করি যে ওই মুহূর্তেই, যে যদি কোনো আপনার এক্সপোজারের কথা জিজ্ঞাসা করি যে আপনি সিগারেট খান কিনা, আবার হলো আপনার ডায়াবেটিস আছে কিনা, বা আপনার হলো সিওপিডি আছে কিনা, একই সময়ে। তার মানে একই সময়ে আমরা দেখি তার এক্সপোজার আছে কিনা, আউটকাম আছে কিনা। যেটা আমরা বলছিলাম ওই যে আমাদের সেই কি বলে চার্টটা যদি আপনি দেখেন, ওখানে আমরা এক্সপোজার থেকে আপনার আউটকামে যাই কোহোর্টে, আউটকাম থেকে এক্সপোজারে যাই কেস কন্ট্রোলে, আর এক্সপোজার আর আউটকাম সেম টাইমে আমরা মেজার করি, এটা আপনার ক্রস সেকশনাল। আচ্ছা, ইট অ্যানসার্স দ্য কোশ্চেন হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও, এই মুহূর্তে কি ঘটতেছে, এই কথাটা আপনার এক্সপ্রেস করে ক্রস সেকশনাল স্টাডি। আচ্ছা, এটা যে আপনার চিত্রের মাধ্যমে দেখানো পপুলেশন আমি জিজ্ঞাসা করলাম তার ডিজিজ আছে কিনা, সে বলল ইয়েস নো। আর তাকে জিজ্ঞাসা করলাম যে
তার আপনার কোনো এক্সপোজার ছিল যদি আমাদের কোশ্চেনের মধ্যে থাকে এক্সপোজার সিগারেট খায় কিনা বা জর্দা খায় কিনা, ইয়েস এরকম, এই মুহূর্তে তার কি ঘটনা ঘটতেছে। আচ্ছা, অ্যাডভান্টেজটা কি ডিটারমিন দ্য ডিজিজ স্ট্যাটাস, এটা আমরা যে প্রিভ্যালেন্স আমরা বলছি নামই এটা প্রিভ্যালেন্স স্টাডি। আপনার ডিজিজ কমিউনিটিতে আপনার কি পরিমাণ আছে ওই পপুলেশনে সেটা আমরা জানতে পারি খুব সহজে, খুব তাড়াতাড়ি করতে পারি আমরা, সময় বেশি লাগে না, কুইক, রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, মানে সময় এবং খরচ, সময় যেহেতু কম লাগে যার ফলে এটা আপনার খরচটাও কম হয়। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ ইট মেজার্স প্রিভ্যালেন্স নট ইনসিডেন্স, তার মানে এটা শুধুমাত্র দেখতে পারি আমরা যে কতজন ডিজে আক্রান্ত, এই আক্রান্তটা কোন সময় হয়েছে সেটা আমরা এই ক্রস সেকশনাল স্টাডিতে আমরা আইডেন্টিফাই করি না। যেমন এই বছরে কি তারা আক্রান্ত হয়েছে, গত বছর আক্রান্ত হয়েছে, 5 বছর আগে না 10 বছর আগে, এই জিনিসটা আমরা ক্রস সেকশনাল স্টাডি দিয়ে জাজ করি না। হ্যাঁ, দি টেম্পোরাল সিকোয়েন্স, টেম্পোরাল সিকোয়েন্স মানে হলো যে আপনার এক্সপোজার আগে আসবে, ইফেক্টটা পরে আসবে। আমরা যদি কোনো একটা এক্সপোজারকে আমরা যদি রিস্ক ফ্যাক্টর বলি তাহলে সেই এক্সপোজার শুড বি প্রিসিড দ্য আউটকাম। আমরা যদি বলি ডায়াবেটিসের জন্য আপনার সিগারেট একটা রিস্ক ফ্যাক্টর, তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার আগে তার সিগারেট এক্সপোজারের থাকতে হবে। বুঝা গেছে কথাটা? এটা হলো টেম্পোরাল সিকোয়েন্স, তার মানে কজ আগে ইফেক্টটা পরে। যেহেতু আপনার ক্রস সেকশনাল স্টাডিতে আমরা এক্সপোজার আউটকাম সেইটা নিয়ে মেজার করি, যার ফলে এখানে আপনার টেম্পোরাল সিকোয়েন্সটা এটা মেইনটেইন করা সম্ভব না। আমরা একই সময় দেখতেছি সে এক্সপোজড কিনা, একই সময় দেখতেছি সে আপনার ডিজিজ কিনা। টাইম অফ ডিজিজ অকারেন্স ইজ ডিফিকাল্ট টু মেজার, কখন আপনার ডিজিজ আপনার হইছে এটা মেজার করা আপনার ডিফিকাল্ট। রেয়ার ইভেন্টস মেজারিং ইজ ডিফিকাল্ট। রেয়ার ইভেন্ট যে ডিজিজ গুলো আপনার রেয়ার, সেই আপনার রেয়ার ডিজিজ গুলো আপনার এখানে আপনার মেজার করা ডিফিকাল্ট। যেটা ওই যে প্রশ্ন করতেছিল কে তাজুল সম্ভবত, যে আপনার যদি লাখে বা কোটিতে আপনার দুই একটা ডিজিজ হয়, এরকম যদি হয়, এরকম জায়গায় আপনার ক্রস সেকশনাল স্টাডি করাটা বোকামি, পাবেন না। আপনি একটা কমিউনিটিতে গেলেন, কমিউনিটি থেকে আপনি 500 স্যাম্পল দেখলেন, 500 স্যাম্পলের মধ্যে দেখলেন যে একজনও নাই, তাহলে রেয়ার ইভেন্টস গুলো আমরা ক্রস সেকশনাল স্টাডি দিয়ে জাজ করি না। প্রিভ্যালেন্স রেট আমরা কিভাবে মেজার করব? নাম্বার অফ এক্সিস্টিং অল কেসেস, ওল্ড এন্ড নিউ অল কেসেস। তার মানে ওই যে কথাটা বললাম, হয়তো এই বছর বা কাছাকাছি সময়ে তার ডিজিজ ডেভেলপ করছে, এরকম, এটা হলো নিউ কেস। আর যাদের আগে থেকেই ডিজিজ ছিল তারা ওল্ড কেস। টোটাল নাম্বার অফ কেসেস ওল্ড এন্ড নিউ সব কেস ডিভাইডেড বাই পপুলেশন, যে পপুলেশনের মাধ্যমে ডিজিজটা মধ্যে আপনার ডিজিজটা আপনার আছে, ওই পপুলেশনের আপনার টোটাল নাম্বার দিয়ে যদি আমরা ভাগ দেই, মাল্টিপ্লায়ার ইউজুয়ালি 100, যে রেটটা আমরা পাবো এই রেটটাই হলো প্রিভ্যালেন্স রেট। আচ্ছা, আজকে আর সময় নেই, আজকে আর মনে আমরা আগাইতে পারতেছি না। তো আজকে আমাদের ডিসকাশনের বিষয়টা ছিল মূলত বিষয় ছিল আপনার স্টাডি ডিজাইন গুলো, স্টাডি ডিজাইনের টাইপ, এবং আমরা কি ভিত্তিতে স্টাডি ডিজাইন গুলোকে আমরা ক্লাসিফাই করি, এবং অবজারভেশনাল স্টাডি নিয়ে আমরা যে অবজারভেশনাল মধ্যে মেইনলি দুই ধরনের স্টাডি আছে, ডেসক্রিপটিভ আর ক্রস অ্যানালিটিক। আমরা সেই ডেসক্রিপটিভ স্টাডির মধ্যে আমরা বললাম যে আবার কয়েক টাইপ আছে। ডেসক্রিপটিভ স্টাডির মধ্যে আপনার ক্রস সেকশনাল, ডেসক্রিপটিভ ইটসেলফ, আরেকটা হলো যে আপনার ফলো আপ স্টাডি, এটা আমরা হচ্ছে বলি। আর অ্যানালিটিকের মধ্যে আমরা ডিসকাস করি না, অ্যানালিটিক স্টাডির মধ্যে আপনার কেস কন্ট্রোল স্টাডি আর হলো যে কোহর্ট স্টাডি। এই তো আজকে আমরা সেই অবজারভেশনাল স্টাডির আপনার ক্রস সেকশন খুব কমন যেটা আমরা করি, যে সার্ভের জন্য বিভিন্ন যে আমরা স্টাডি ডিজাইনটা ফলো করি, সেটা আপনার ক্রস সেকশনাল স্টাডি। সেই ক্রস সেকশনাল স্টাডি নিয়ে কথা বললাম যে ক্রস সেকশনাল স্টাডি আমরা কিভাবে করি, ক্রস সেকশনাল স্টাডির আমরা কি আউটকামটা কি পাই, আর হলো তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ।